আজ আমি আপনাদের দুটো স্বাস্থ্যকর রেসিপি বানানো দেখাচ্ছি, যা দেখতেও ভীষণ ভালো হয় আর খেতে তো দারুণ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। স্কুল অফিসের টিফিনে হোক বা ডিনার, যে কোনো কিছুতেই বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিতে হবে ছোট্ট একটু বাটারের টুকরো। এরকমই কিন্তু বাটারের টুকরোগুলো কিনতে পাওয়া যায়। সেরকম একটা ছোট্ট বাটারের টুকরো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মাপটা ঠিক থাকবে। ছোট্ট বাটারের টুকরোটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু বাটারের টুকরোটা আমি আগে থেকে ফ্রিজে বের করে রেখেছিলাম, তাই কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার বাটারটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আমি এখানে রেসিপিটা বাটার দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে অল্প একটু সাদা তেল দিয়ে বানাতে পারেন। তবে বাটার দিয়ে বানালে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো করে বাটারটা কিন্তু এইভাবে এবার গরম করে নিতে হবে। বাটার খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি বড় চামচের 1 চামচের মতন আদা রসুন গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আদা রসুনটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই কুচনো পেঁয়াজটা এখন দিয়ে দিতে হবে। খেতে ভীষণ ভালো হয় আর বেশ স্বাস্থ্যকর এই রেসিপি। ডিনারে হোক বা ব্রেকফাস্টে, আর না হলে লাঞ্চেও বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দেবো। এখানে আমি প্রায় হাফ চামচের মতন, চা চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে। আর দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়ামেই রেখেছিলাম। আপনারা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো বেশ নরম হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ টক দই। এখানে আমি প্রায় 50 থেকে 70 গ্রামের মতন টক দই নিয়েছি। তবে এই রেসিপিতে অল্প একটু টক দই দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, টক দইয়ের যে টক ভাবটা সেটা থাকবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। খুব সামান্য চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে যে কোনো রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। খুব ভালো করে মিশিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না একেবারে মশলার থেকে বাটার যে দিয়েছিলাম সেই তেল ভাবটা যতক্ষণ না আলাদা হচ্ছে, ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি মশলাটা কষানো হয়, খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই একটু টাইম নিয়ে রান্নাটা রেডি করতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আপনারা দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মশলার মধ্যে কোনো কাঁচা ভাব নেই, বা মশলাটা কালার দেখলেই বোঝা যায় খেতে কতটা ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, আমি এখানে প্রায় 250 গ্রামের মতন চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। এবার চিকেন কিমাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে চিকেন কিমাটা মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। তাহলেই কিন্তু খেতে দারুণ লাগবে। খুব কম উপকরণ দিয়ে রেডি করা যায় আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। এখন 5 মিনিট এইভাবে রান্না করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে
অল্প একটু লবণ দিতে হবে। যেহেতু আমি প্রথমে অল্প লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এটা রুটি, পরোটা বা রাইস দিয়েও খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। তবে আজ আমি আপনাদের আর একটা অন্য জিনিস বানানো দেখাবো, মিনাপাট্টু। মিনাপাট্টু দিয়ে সার্ভ করলে খেতে দারুণ লাগে। এইটা প্রথমে রেডি করে তারপরে মিনাপাট্টু বানানোটাও দেখিয়ে দেবো। আর এই সময় অল্প একটু বাটার দিয়ে দেবো, এতে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। বাটারটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু একেবারেই সাধারণ, তবে এইভাবে বানিয়ে দেখবেন খেতে একেবারেই অন্যরকম লাগবে। আর একটু শুকনো শুকনো এইভাবেই রেডি করতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। কোনো রকম কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়বে না এই রান্নাতে। রান্নাটা প্রায় কমপ্লিট। এখন এর মধ্যে অল্প করে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে, এটা দেখতে বেশ ভালো লাগবে। তবে একেবারেই কিন্তু ধনেপাতাটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। তবে অল্প একটু কুচনো ধনেপাতা এইভাবে যদি শেষে দেওয়া হয় খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিতে হবে, ফ্লেমটা অফ করে দিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। আর আপনাদের মিনাপাট্টু বানানোটা দেখিয়ে দেবো। দারুণ টেস্ট হয়, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। মিনাপাট্টু বানানোর জন্য একটা আমি প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে কড়াই বা নর্মাল ফ্রাইং প্যানেও করতে পারেন। এবার কিন্তু এই রেসিপিটা ঘি দিয়ে করতে হবে, ঘি দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। অল্প অল্প করে ঘি দিতে হবে। এই রেসিপিটা আমার একটা আন্টির কাছ থেকে শেখা, যখন আমি ভাইজ্যাগে থাকতাম সেই আন্টির কাছ থেকেই শিখেছিলাম। আর ফার্স্ট টাইম খেয়ে এত ভালো লেগেছিল যে তাই বারবার বানাতে মন চায়। এবার অল্প অল্প করে ঘি আমি দিয়ে দিলাম, আর এইভাবে রেডি করলে চারটে একসঙ্গে রেডি হয়ে যাবে, তাই আমি এরকমই প্যানটা নিয়েছি। ঘিটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে, এইভাবে কিন্তু ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ভালো করে ঘিটা গরম করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি, ইডলি বা ধোসার ব্যাটার একই হয়, ইডলি ধোসার ব্যাটারটা নিয়ে নিতে পারেন। আগে থেকে আমার বানানো ছিল। আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের রেসিপিটা দেখিয়ে দেবো। এইভাবে ইডলি আর ধোসার ব্যাটারটা অল্প অল্প নিতে হবে আর দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর ওপরে অল্প করে একটু কুচনো পেঁয়াজ ছড়িয়ে দিতে হবে। আর এইভাবে অল্প করে একটু কুচনো ধনেপাতা দিতে পারেন, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর সামান্য পডি মশলা দিয়ে দিতে হবে, এটা কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন। খুব সামান্য করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। আপনারা দেখুন ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে। এবার কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে বানালে তো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। দুদিকে এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে। আপনারা দেখুন কালারটা হালকা লাল হয়ে গেছে, খুব টেস্টি হয়। দুদিক উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে একটা সাইডে রেখে দিতে হবে, আর বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। একইভাবে সমস্তগুলোই রেডি করে নিয়েছিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে রেডি হয়ে যায় আর বেশ স্বাস্থ্যকর একটা রেসিপি। স্কুলের টিফিনে হোক বা ব্রেকফাস্টে, আর না হলে ডিনারেও এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। আর এই দারুণ স্বাদের টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না।
রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।